মর্নিং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি অনলাইন ক্লাসে। আমরা ডাটা স্ট্রাকচার পড়ছি। ডাটা স্ট্রাকচারের চ্যাপ্টার 6 আজকে শুরু করব। চ্যাপ্টারের নাম হচ্ছে স্ট্যাকস, কিউজ এন্ড রিকারশন চ্যাপ্টার। স্ট্যাকস, কিউজ এন্ড রিকারশন এই চ্যাপ্টারটা আমরা চ্যাপ্টার 5টা এর পরে পড়াবো। দেখো, স্ট্যাক, কিউ এবং রিকারশন শেয়ার হয়েছে প্রাপ্তি, দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এগুলো কি আমরা চ্যাপ্টারের প্রথমে কিন্তু যে এগুলো আলোচনা করা হয়েছে, তাই না? সামান্য একটু ধারণা দেওয়া হয়েছে যে স্ট্যাক কি, কিউ কি, তাই না, রিকারশন কি। তাহলে আমরা দেখি স্ট্যাক কাকে বলে। স্ট্যাকের বাংলা কি? স্তূপাকৃতি। ঠিক আছে, স্ট্যাক হচ্ছে কি, যে স্তূপে একটা একটা বইয়ের উপর আরেকটা বই রাখলে, ঠিক আছে, এটাকে বলা হয় কি স্ট্যাক। বা একটা প্লেটের উপর আরেকটা প্লেট রাখলে, ক্লিয়ার, এটাকে বলা হয় কি স্ট্যাক। বুঝতে পেরেছো? এখন একটা প্লেটের উপর আরেকটা প্লেট যদি তুমি রাখো, তাহলে তুমি প্লেটটা কিভাবে, একটা প্লেট তুমি কিভাবে এখান থেকে বের করবে? সবার উপরেরটা, তাই না, লাস্টে যেটা রেখেছো, তাই না, লাস্টে যে প্লেটটা রেখেছো সেই প্লেটটা প্রথমে তোমার বের করতে হবে। লাস্টেরটা তোমার প্রথমে আউট করতে হবে। ঠিক আছে, যেটা প্রথমে রেখেছো একেবারে নিচের প্লেটটা হচ্ছে কি প্রথমে রেখেছো, তাই না? তাহলে নিচের প্লেটটা যদি তোমাকে বের করতে হয়, তাহলে উপর থেকে একটা একটা টপ, টপ অফ দ্য স্ট্যাক বলা হয়। টপ অফ দ্য স্ট্যাক অর্থাৎ স্ট্যাকের বা স্তূপের যে সবার শেষে যেটা তুমি রেখেছো সেই প্লেটটাকে তোমার আগে বের করতে হবে। দ্যাট মিনস ইট ইজ কল্ড ডিলিট। ক্লিয়ার? আর যদি একটা প্লেট রাখো, সবার লাস্টে যে রাখতে হবে, টপ, টপে রাখতে হবে, অর্থাৎ যে স্ট্যাক স্তূপের উপরে তোমার রাখতে হবে। তাই দেখা যাচ্ছে কি যে স্ট্যাকের সবসময় কি যে একই প্রান্ত থেকে, একই দিক থেকে, টপ দিক থেকে, টপ থেকে কি হচ্ছে যে কোন একটা ডেটাকে বা কোন একটা বস্তুকে তুমি ইনসার্ট করছো বা রাখছো, এবং কোন একটা বস্তুকে তুমি ডিলিট করছো, ওখান থেকে সরিয়ে নিচ্ছ। ক্লিয়ার? কোন দিক থেকে হচ্ছে? একই দিক থেকে হচ্ছে, কিন্তু একটা দিক থেকে। তার মানে স্ট্যাকে সবসময় অপারেশনটা কি হচ্ছে? এক দিক থেকে, তাই না? বোঝা গেছে? যে একই দিকে তুমি কি করছো? ডাটা ইনসার্ট করছো, মানে একটা প্লেট তুমি রাখছো, তার মানে এটাকে বলে ডাটা ইনসার্ট, বা এটাকে বলা হয় পুশ অপারেশন। স্ট্যাকের দুইটা অপারেশন, একটা হচ্ছে পুশ অপারেশন আর একটা হচ্ছে পপ। এই যে একটা প্লেট রাখছো, দ্যাট ইজ কল্ড পুশ অপারেশন বা ইনসার্ট অপারেশন। তুমি এই প্লেটটা মাঝখানে ইনসার্ট করতে পারবে না স্ট্যাকের নিয়ম অনুসারে। কিভাবে ইনসার্ট করব? টপ অফ দ্য স্ট্যাক, অর্থাৎ ওই স্তূপের উপরে তুমি প্লেটটা রাখবে, দ্যাট ইজ কল্ড পুশ অপারেশন। ঠিক আছে, বা ইনসার্ট। আর একটা প্লেটকে বের করতে হলে কি করব? লাস্টে যে প্লেটটা রেখেছি আমরা, সেই প্লেটটাকে আমাদের বের করতে হবে, দ্যাট ইজ কল্ড পপ অপারেশন অথবা ডিলিট অপারেশন বলা হচ্ছে। তাহলে স্ট্যাকের কয়টা অপারেশন? দুইটা অপারেশন, একটা ইনসার্ট একটা ডিলিট। দ্যাট মিন্স ইনসার্ট মিন্স পুশ অপারেশন আর ডিলিট মিন্স পপ অপারেশন। এই স্ট্যাককে বলা হয় কি লিফো পদ্ধতির ডাটা স্ট্রাকচার। লিফো পদ্ধতির ডাটা স্ট্রাকচার। আচ্ছা, এই স্লাইডটা কি দেখা যাচ্ছে ঠিক মতো অনিন্দিতা? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে স্ট্যাকের কয়টা অপারেশন? দুইটা, একটা হচ্ছে কি পুশ অপারেশন, একটা পপ অপারেশন। পুশ মিন্স ইনসার্ট অপারেশন, পপ মিন্স ডিলিট অপারেশন। তাহলে স্ট্যাকের, আর এটাকে বলা হয় কি লিফো পদ্ধতির ডাটা স্ট্রাকচার। লিফো মানে কি লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট। তাহলে স্ট্যাক হচ্ছে কি লিফো পদ্ধতির একটা ডাটা স্ট্রাকচার। স্ট্যাকে একই প্রান্ত দিয়ে শুধুমাত্র আমরা ডাটা ইনসার্ট মানে সংযোজন, পুশ করতে পারি বা ডিলিট করতে পারি একই প্রান্ত দিয়ে। স্ট্যাকের জন্য একটি পয়েন্টার থাকে, দ্যাট ইজ নোন অ্যাজ টপ, তাই না? এই পয়েন্টারটার নাম কি? টপ। টপের মান কত? মনে করো 5, তার মানে স্ট্যাকে কয়টা ডাটা রয়েছে? 5। এখন একটা ডাটা যদি ইনসার্ট করো, পুশ করো, তাহলে টপের মান কত হবে? টপ ইকুয়ালস টু টপ প্লাস 1। বুঝতে পেরেছো? একটা ডাটা যদি তুমি স্ট্যাকে ইনসার্ট করো, তাহলে টপের মান বৃদ্ধি পাবে। আবার টপ থেকে যদি একটা ডাটা ডিলিট করো, তাহলে কি টপের মান 1 কমবে। পপ করো যদি, তখন টপ হবে কি? টপ ইকুয়ালস টু টপ মাইনাস 1। ক্লিয়ার? একটু বুঝতে পেরেছো? যখন আমরা স্ট্যাকে একটা ডাটা রাখবো, টপ দ্বারা কি নির্দেশ করে? যে লাস্টের ডাটাটা, লাস্টে যে প্লেটটা রেখেছো সেই প্লেটটা কততম প্লেট, ঠিক আছে, সেটা দ্বারা টপ দ্বারা নির্দেশ করে। এটাই হচ্ছে পয়েন্টার বা নির্দেশক। অর্থাৎ স্ট্যাকটা ইমপ্লিমেন্ট করা হয় কি অ্যারের সাহায্যে, এটা আমরা পরে দেখব। আগে এটা একটু হালকা আইডিয়া দিয়ে নেই। স্ট্যাকে টপ দ্বারা কি উপরের ডাটাকে নির্দেশ করবে। টপের মান যদি 5 হয়, তাহলে 5টা ডাটা আছে, 5টা প্লেট আছে, তুমি একটা প্লেট রাখলে সবার উপরে,
তাহলে টপ ইকুয়ালস টু টপ প্লাস 1। তাহলে কত হবে? টপের মান কত হবে? 6। আবার যদি একটা প্লেট এখান থেকে সরিয়ে নাও তাহলে টপের মান কি 1 কমবে। বুঝতে পেরেছো? এখন মনে করো তোমার স্ট্যাকটা যদি এখানে আরেকটা ভেরিয়েবল ধরা ম্যাক্স স্ট্যাক। ম্যাক্স স্ট্যাক মানে কি? ম্যাক্সিমাম স্ট্যাক। অর্থাৎ ওটা যখন আমরা অ্যারেতে ইমপ্লিমেন্ট করব তখন এই ভেরিয়েবলটা ধরে ম্যাক্স স্ট্যাক। ম্যাক্স স্ট্যাক মানে কি? এই অ্যারের সাইজটা কত, অর্থাৎ এই স্ট্যাকের সাইজটা ম্যাক্সিমাম কয়টা ডাটা আমরা রাখতে পারবো। ঠিক আছে, মনে করো ম্যাক্স স্ট্যাক ইকুয়ালস টু 10। তার মানে এই স্ট্যাকে আমরা 10টা ডাটা ইনসার্ট করতে পারবো। বুঝতে পেরেছো? এখন 10টা ডাটা ইনসার্ট করতে পারবো। এখন টপ ইকুয়ালস টু যদি ম্যাক্স স্ট্যাক হয়, টপের মান কত হলো? ম্যাক্স স্ট্যাক। এখন তুমি যদি একটা ডাটা পুশ করো, আরো একটা ডাটা পুশ করো, তাহলে কি পুশ করা যাবে? টপ ইকুয়ালস টু ম্যাক্স স্ট্যাক আছে, টপের মান কত? ম্যাক্সিমাম স্ট্যাক, ম্যাক্স স্ট্যাক, অর্থাৎ ওই অ্যারেতে বা ওই স্ট্যাকে যতটা ডাটা ইনসার্ট করা যায় সম্পূর্ণ ফিল আপ। তাহলে টপ ইকুয়ালস টু যদি ম্যাক্স স্ট্যাক হয়, এখন তুমি যদি একটা ডাটা পুশ করো তাহলে পুশ করতে পারবে? না স্যার। পারবো না। দ্যাট ইজ কল্ড ওভারফ্লো। ঠিক আছে, এটাকে কি বলে? ওভারফ্লো। তাহলে স্ট্যাকে কখন ওভারফ্লো হবে? কন্ডিশনটা কি? when top equals to max stack then it will overflow। ঠিক আছে, it will create overflow, তখন ওভারফ্লো হবে। বুঝতে পেরেছো? টপের মান যখন ম্যাক্স স্ট্যাক হবে তখন আমরা যদি কোনো ডাটা ইনসার্ট করতে চাই তখন কি হবে? ওভারফ্লো। তাহলে ওভারফ্লোর কন্ডিশনটা হচ্ছে কি? when top equals to max stack and we want to insert another data। ঠিক আছে, যখন টপ ইকুয়ালস টু ম্যাক্স স্ট্যাক হবে এবং আমরা যদি কোনো একটা ডাটা তখন ইনসার্ট করতে চাই তাহলে আমরা ইনসার্ট করতে পারবো না। দ্যাট ইজ কল্ড ওভারফ্লো। বুঝতে পেরেছো? অর্থাৎ একটা গ্লাস আছে, এই গ্লাসটা সম্পূর্ণ জলে ভরা বা পানিতে পরিপূর্ণ। এখন তুমি যদি ওই গ্লাসে যদি পানি ঢালো আবার, তাহলে কি পানি কি করবে? পড়ে যাবে না? তাই না? পড়ে যাবে। স্যার পড়ে যাবে। হ্যাঁ, এটাই হচ্ছে কি? ওভারফ্লো। ঠিক আছে, তাহলে ওভারফ্লো কখন হবে? যখন টপ ইকুয়ালস টু ম্যাক্স স্ট্যাক হবে এবং আমরা যদি কোনো ডাটা ইনসার্ট করতে চাই তখন হবে কি? ওভারফ্লো। এত তাড়াতাড়ি ওয়ার্নিং দিচ্ছে কেন? কত বাজে? 9:10 মাত্র। আর কিউ ডাটা স্ট্রাকচার। এরপর কি হচ্ছে? কিউ। কিউ মানে কি? তোমার তুমি কিউতে আছো, লাইনে দাঁড়িয়ে আছো সারিবদ্ধভাবে, দ্যাট ইজ কল্ড কিউ। এটা একটা ফিফো পদ্ধতির ডাটা স্ট্রাকচার। অর্থাৎ তুমি মনে করো বাসে উঠবে, ঠিক আছে, সেক্ষেত্রে অনেক বাস কি করে? তারা মেনটেন করে, কিউ মেনটেন করে, যে প্রথমে আসবে সে প্রথমে থাকে, তারপরে যে আসবে সে আসবে। তো যখন বাস আসবে সবার আগে যে দাঁড়িয়েছে বা সবার আগে যে টিকিট কেটেছে সে আগে উঠবে, তাই না? অর্থাৎ প্রথম যে, এটাই হলো কি? প্রথম যে ডাটাটা ইনসার্ট করা হয়েছে কিউর প্রথমে যে আছে, তার মানে কি? প্রথম ডাটা ইনসার্ট করা হলো, সে কি করবে? বাসে প্রথমে উঠবে। ঠিক আছে, আর লাস্টে যে দাঁড়িয়েছে, কিউর লাস্টে যে দাঁড়িয়েছে সে কি? লাস্টে উঠবে। এখন মনে করো নতুন একজন যাত্রী সে বাসে উঠতে চায়, তাহলে কি? সে টিকিট কাটবে, টিকিট কেটে কি করবে? লাস্টে দাঁড়াবে, তাই না? টিকিট কেটে কি করবে? সে লাস্টে দাঁড়াবে, কিউর লাস্টে দাঁড়াবে। বুঝতে পেরেছো? তাহলে কিউতে দুই দিক থেকে অপারেশন হচ্ছে। তাহলে প্রথমে যে ডাটাটা ইনসার্ট করা হলো, প্রথমে যে লাইনে ছিল কিউতে, সে কি হচ্ছে? ওইটা হচ্ছে কি? যখন বাসে উঠলো তার মানে কি? কিউ থেকে ডিলিট হলো। ঠিক আছে, বুঝতে পেরেছো? যখন লাইনের প্রথমে ছিল তখন সে কি করলো? কিউ থেকে ডিলিট হলো, মানে বাসে যখন উঠলো তার মানে ডিলিট হলো। এবং নতুন যখন কেউ বাসে উঠতে চায় তখন কি? টিকিট কেটে লাইনের শেষে দাঁড়াবে। তার মানে কি? এখানে এখানে অপারেশন দুইটা, একটা কি? ইনসার্ট এবং ডিলিট। তাহলে ইনসার্ট হচ্ছে কি? কিউর শেষের দিকে, আর ডিলিট হচ্ছে কি? কিউর প্রথমে। ঠিক আছে, প্রথমে যে ডাটাটা আমরা কিউতে আছে, প্রথম যে ডাটাটা ইনসার্ট করা হয়েছে সেটা প্রথমে ডিলিট করতে হবে। তাই এটাকে বলা হয় ফিফো পদ্ধতির ডাটা স্ট্রাকচার, ফার্স্ট ইন ফার্স্ট আউট। অর্থাৎ প্রথমে যেটা ইন করা হয়েছে সেটা প্রথমে আউট হবে। অর্থাৎ কিউতে এক প্রান্ত দিয়ে ডাটা ইনসার্ট হয় এবং অন্য প্রান্ত দিয়ে ডিলিট হয়। কিউ এর যে প্রান্ত দিয়ে ডাটা ডিলিট হয় সে প্রান্তকে বলা হয় ফ্রন্ট। অর্থাৎ কিউর প্রথমে যে দাঁড়িয়ে ছিল, ঠিক আছে, এখানে দুইটা পয়েন্টার ব্যবহার করা, একটা হচ্ছে ফ্রন্ট, একটা হচ্ছে রেয়ার।
বুঝতে পেরেছো, একটা ফ্রন্ট একটা রেয়ার। তাহলে ফ্রন্ট হচ্ছে কি কিউর প্রথমে, ঠিক আছে, আর রেয়ার হচ্ছে কি অর্থাৎ লাইনের শেষে যে দাঁড়িয়ে আছে। রেয়ারের মান মনে করো 5, অর্থাৎ 5 জন যাত্রী দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তাহলে রেয়ার ইকুয়ালস টু 5 মানে কয়জন যাত্রী দাঁড়িয়ে আছে? 5 জন। এখন একজন যাত্রী বাসে উঠতে চায়, বাস আসলো, তুমি কিউ থেকে বাসে উঠবে, তাহলে ফ্রন্ট ইকুয়ালস টু যার 1, প্রথমে যে যাত্রী ছিল তার মান কত? ফ্রন্টের মান কত? 1। সে বাসে উঠে গেল, তাহলে কি ওই পজিশনটা, ওই জায়গাটা খালি হয়ে গেল, তাই না? ওই জায়গাটা খালি হয়ে গেল না? তখন ফ্রন্ট ইকুয়ালস টু কত হবে? 2। ফ্রন্টের মান কত হবে? 2। ওই জায়গাটা কিন্তু খালি হয়ে গেল, তাই ফ্রন্টের মান কি হবে? পরে যে দাঁড়িয়ে আছে সে কিন্তু এখন প্রথমে লাইনের প্রথম, কিন্তু তার মান কত হচ্ছে? কত কত পজিশনে ছিল? ফ্রন্ট ইকুয়ালস টু 2। এখন আরেকজন যদি লাইনে দাঁড়ায়, রেয়ার ছিল 5, তাহলে রেয়ারের মান কি বাড়বে? রেয়ার ইকুয়ালস টু কত হবে? রেয়ার ইকুয়ালস টু রেয়ার প্লাস 1। তার মানে এখানে পয়েন্টার সবসময় বৃদ্ধি পাচ্ছে, যখন ডিলিট হচ্ছে তখনও পয়েন্টারের মান বাড়ছে, দ্যাট মিন্স ফ্রন্টের মান বাড়ছে। আর যখন ইনসার্ট হচ্ছে, একজন লাইনে দাঁড়াচ্ছে, কিউতে দাঁড়াচ্ছে, তখনও এই রেয়ারের মান বৃদ্ধি পাচ্ছে। বুঝতে পেরেছো? কিউটা বুঝতে পারছো কিনা? কিভাবে ফ্রন্ট এবং রেয়ারের মান বৃদ্ধি পায় এটা বুঝতে পারছো কথাটা? রেসপন্স বোঝা গেছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, দেখো তাহলে দেখো এর বৈশিষ্ট্যগুলো কি কি বলছে। স্লাইডটা কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, কিউ এর ফার্স্ট ইন ফার্স্ট আউট, তাহলে এটা কি ফিফো পদ্ধতির ডাটা স্ট্রাকচার। কিউ এর এক প্রান্তে তাহলে কি ডাটা সংযোজন হচ্ছে, ইনসার্ট হচ্ছে, আর এক প্রান্ত দিয়ে ডাটা ডিলিট হচ্ছে। এর জন্য দুইটা পয়েন্টার থাকে, একটা হচ্ছে ফ্রন্ট, একটা হচ্ছে রেয়ার, এবং ফ্রন্ট এবং রেয়ারের মান সবসময় বৃদ্ধি পাবে, ঠিক আছে। কিউ কে যদি অ্যারের মাধ্যমে আমরা প্রকাশ করি, তাহলে আমরা দুইটা পয়েন্টার লাগবে, একটা হচ্ছে ফ্রন্ট, একটা রেয়ার। তাহলে এখন যখন কিউ থেকে কোনো ডাটা ডিলিট করা হয়, তার মানে কি বাস এসে উঠলো, ঠিক আছে, ফ্রন্টের মান 1 করে বৃদ্ধি পায়, অর্থাৎ প্রথম পজিশনটা খালি হয়ে গেল, কিন্তু ফ্রন্ট ইকুয়ালস টু 1, অর্থাৎ ওই পজিশনটা সে বাসে উঠে গেল, তাহলে ওই জায়গাটা ভ্যাকেন্ট হয়ে গেল, শূন্য। তাহলে ফ্রন্টের মান কত হবে? দ্বিতীয় পজিশন তাকে ই করবে, নির্দেশ করবে। ফ্রন্ট কাকে নির্দেশ করবে? নির্দেশ করবে কি ডাটাকে, সেই ডাটা কি আছে দ্বিতীয় পজিশনে যে আছে। বুঝতে পেরেছো? তার মানে ফ্রন্টের মান কত হয়ে গেল? 2 হয়ে গেল। এখন দেখো একইভাবে যখন কিউতে ডাটা ইনসার্ট করা হয়, তখন রেয়ারের মান 1 করে বৃদ্ধি পাবে, রেয়ার ইকুয়ালস টু রেয়ার প্লাস 1 হবে। মনে করো 5 জন যাত্রী কিউতে আছে, এখন আরেকজন আসলো, তাহলে রেয়ার ইকুয়ালস টু রেয়ার প্লাস 1, দ্যাট মিন্স 5 প্লাস 1। এখানে এই ছবিটা দেখো, ফ্রন্ট 0 রেয়ার 0, অর্থাৎ এটা একটা অ্যারে। এখানে ফ্রন্টও 0 রেয়ারও 0, কোনো যাত্রী নেই, মনে করো এটা আমরা মনে করি যাত্রী, ঠিক আছে, কোনো যাত্রী নেই, তাহলে ফ্রন্টের মান 0 রেয়ার 0। এ ইনসার্ট করা হলো, ঠিক আছে, একে ইনসার্ট করা হলো, অর্থাৎ সে বাস টিকিট কেটে বাসের জন্য অপেক্ষা করছে, তাহলে ফ্রন্টও 1, অর্থাৎ শুরুতেও 1 এবং লাস্টে কি আছে সেই, তাহলে রেয়ারের মান 1। মনে করো দ্বিতীয় ব্যক্তি আসলো, কি বি আসলো, সে টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, তাহলে রেয়ারের মান কত হবে? 2, অর্থাৎ কিউর শেষে, কিউর লেজ হচ্ছে কি রেয়ার, ঠিক আছে, তার মান কত হবে? 2, আর ফ্রন্টের মান কত হবে? 1। আরেকজন আসলো, সি আসলো, সি লাইনে দাঁড়ালো, কোথায় লাইনে দাঁড়াবে? বি এর পরে, অর্থাৎ লাস্টে কি আসছে? বি আসছে, বি এর পরে কি আসলো? সি, তাহলে বি এর শেষে দাঁড়াবে সি, তাহলে রেয়ার মান বেড়ে গেল, 3 হলো। এখন দেখো এই কিউ থেকে এখন লাইনে এ বি সি তিনজন অপেক্ষা করছে বাসের জন্য, বাস আসলো, তাহলে কি এ কি করবে? এই এ কি করবে? বাসে উঠবে, তাই না, এ হচ্ছে বাসে উঠবে, তাহলে এর পজিশনটা খালি হয়ে গেল। তাহলে দেখো ফ্রন্ট যে পয়েন্টারটা সে কাকে নির্দেশ করবে? বি কে নির্দেশ করবে, তাহলে বি এর পজিশন কত আছে? 2, তাহলে ফ্রন্ট ইকুয়ালস টু কত? ফ্রন্ট প্লাস 1 হয়ে গেল 2 নম্বর পজিশনে, ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে ফ্রন্টের মান কিভাবে বাড়ছে? যখন এটা খালি হয়ে যাচ্ছে, তাহলে ফ্রন্ট কাকে নির্দেশ করবে? পরের ডাটাকে নির্দেশ করবে, তাহলে পরের ডাটার পজিশন কি এই ফ্রন্টের চাইতে 1 বেশি, তাই না? জি স্যার। বুঝতে পেরেছো? এটা হচ্ছে কি জি যে স্যার। ফ্রন্টের মান কিভাবে বাড়ছে, রেয়ারের মান কিভাবে বাড়ছে। আজকে আমরা কুইক সর্ট অ্যালগরিদমটা দেখব। আচ্ছা দেখো বইতে আমরা কি বলছে, দেখো বইতে একটা এক্সাম্পল দেওয়া আছে, তার মানে স্ট্যাক হচ্ছে কি, এটা লিফো পদ্ধতির ডাটা স্ট্রাকচার। এই যে দেখো চিত্রটা দেখো, লিফো লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ এই যে লাস্টে যে এই উপরের প্লেটটা আছে এটা লাস্ট ইন হয়েছে, এটাকে ফার্স্ট আউট করতে হবে, ঠিক আছে। এখানে স্ট্যাক অফ ফোল্ডেড টাওয়েলস,
এই টয়েল গুলো কি আমরা উপরে যেটা লাস্টে যেটা রেখেছি সেটা বের করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে কি স্ট্যাক, আর এটা হচ্ছে কি বাস স্টপ, বাসের জন্য অপেক্ষা করছে, এটা হচ্ছে কিউতে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে ফিফো পদ্ধতি ডাটা স্ট্রাকচার, ঠিক আছে? প্রথমে কি আসছে, এই যে এই মেয়েটা আসছে, মহিলা এসেছে, সে বাসের জন্য অপেক্ষা করছে, তাহলে ফ্রন্টের মান 1, আর রেয়ারের মান কি, এই যে এই বাচ্চাটা হচ্ছে রেয়ার, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে রেয়ার ইকুয়ালস টু 9 আর ফ্রন্ট ইকুয়ালস টু 1, ঠিক আছে? এটা হচ্ছে ফিফো। বাসে কে উঠবে, প্রথমে যে এসেছে সে বাসে উঠবে, আর লাস্টে কি এই বাচ্চাটা লাস্টে উঠবে, ঠিক আছে? এটা হচ্ছে কি ফিফো পদ্ধতির ডাটা স্ট্রাকচার কিউটা। এখানে দেখো স্ট্যাকের দুটো অপারেশনের কথা বলছে, পুশ অপারেশন, পপ অপারেশন। এখানে অ্যারেতে কিভাবে ইমপ্লিমেন্ট করা হচ্ছে, অ্যারে দেওয়া হয়েছে, এখানে একটা অ্যারেতে মনে করো এটা অ্যারে, অ্যারেতে ডাটা গুলো রাখা হয়েছে ট্রিপল এ, ট্রিপল বি, ট্রিপল সি, এই লাস্টে কোনটা, ট্রিপল এফ, দ্যাট ইজ টপ, ঠিক আছে? এই পয়েন্টারটা কি টপ কে কাকে নির্দেশ করতেছে, ট্রিপল এফ কে নির্দেশ করছে, ঠিক আছে? একইভাবে যদি এটা অ্যারের প্রথম ডাটা, এটা যদি এভাবে যদি দেখানো হয়, এটা হচ্ছে প্রথম ডাটা 1, আবার যদি আমরা এইভাবে দেখি, 1 হচ্ছে প্রথম ডাটার পজিশন, দ্বিতীয় ডাটার পজিশন হচ্ছে বিবি, তৃতীয় ডাটার পজিশন ট্রিপল সি, টপ কত, ট্রিপল এফ, টপের মান কত, 6, ঠিক আছে? অ্যারে রিপ্রেজেন্টেশন অফ স্ট্যাক, এখানে বলছে কি টপ ইকুয়ালস টু 0 বা টপ ইকুয়ালস টু নাল, যখন টপের মান 0 বা টপ ইকুয়ালস টু নাল হয় তখন কি স্ট্যাকটা কি এমটি। যদি টপ যদি 3 হয় তার মানে কি স্ট্যাকে কয়টা ডাটা আছে, 3টা, এক্স ওয়াই, ট্রিপল এক্স, ট্রিপল ওয়াই, ট্রিপল জেড, এন্ড সিন্স ম্যাক্স স্ট্যাক কত, 8, ম্যাক্স স্ট্যাক কত, এখানে দেখো ম্যাক্স স্ট্যাক কত এখানে বলা আছে, একটা एग्जांपल দেওয়া আছে, ম্যাক্স স্ট্যাক 8 যদি ধরা হয় তার মানে অ্যারেটার সাইজ কত, 8, এখানে 8টা ডাটা রাখা যাবে, এখানে কয়টা ডাটা আছে, টপ ইকুয়ালস টু 3, তার মানে আরো 5টি আইটেম এখানে ইনপুট করা যাবে, 5টি জায়গা খালি আছে, ঠিক আছে? টপ ইকুয়ালস টু 3, তার মানে এখানে ডাটা আছে কয়টা, 3টা, আর ম্যাক্স স্ট্যাক 8, তার মানে আমি টোটাল 8টা ডাটা রাখতে পারবো, এখানে 5টি ডাটা খালি রয়েছে, ঠিক আছে? এই যে एग्जांपलটা দেখো, এইটার কথা বলছে, টপ ইকুয়ালস টু কত, 3, ঠিক আছে? টপ ইকুয়ালস টু 3 আর ম্যাক্স স্ট্যাক কত, 8, অর্থাৎ ম্যাক্সিমাম কয়টা ডাটা ইনসার্ট করতে আমরা পারবো, ঠিক আছে? এখানে ওভারফ্লো এবং আন্ডার, আচ্ছা তাহলে আবার নতুন করে শুরু করি, ঠিক আছে? এখান থেকে, আচ্ছা দেখো, তাহলে এই যে एग्जांपलটা, এখানে টপ ইকুয়ালস টু কত আছে, ম্যাক্স স্ট্যাক, এই ম্যাক্স স্ট্যাক কত, 8, তার মানে এখানে ম্যাক্সিমাম 8টা ডাটা ইনসার্ট করতে পারবো, এবং টপের মান 3, তার মানে 3টা ডাটা রয়েছে, তাই না? কয়টা ডাটা আছে, 3টা, তাহলে 5টা এলিমেন্ট আরো খালি রয়েছে। এভাবে তুমি ডাটা ইনসার্ট করতে থাকো, ইনসার্ট করতে করতে টপের মান কত হবে এক সময়, টপ ইকুয়ালস টু ম্যাক্স স্ট্যাক হবে, তাই না? টপ ইকুয়ালস টু কত হবে, ম্যাক্স স্ট্যাক। এখন যদি কোনো ডাটা ইনসার্ট করতে চাও, ইনসার্ট করতে পারবে না, ইনসার্ট করতে পারবে না, ঠিক আছে? দ্যাট ইজ কল্ড ওভারফ্লো। তার মানে the condition of overflow of the stack is when top equals to max stack, first condition, and second condition is and if we want to insert another data element or data item, যদি টপের মান যদি ম্যাক্স স্ট্যাক হয় এবং তখন যদি আমরা কোনো ডেটা আইটেম ইনসার্ট করতে চাই তখন কি হবে, এটা ওভারফ্লো হবে, এটা হচ্ছে কি ওভারফ্লোর কন্ডিশন। আন্ডারফ্লোর কন্ডিশন কত হবে, when top equals to null, that means 0, and you want to delete or pop a item, ঠিক আছে? যদি টপের মান যদি 0 হয় তখন তুমি যদি কোনো একটা ডাটা আইটেমকে ডিলিট করতে চাও, ডিলিট করতে পারবে, নো, দ্যাট ইজ কল্ড আন্ডারফ্লো কন্ডিশন, আন্ডারফ্লো সিচুয়েশন, ঠিক আছে? একটা হচ্ছে ওভারফ্লো সিচুয়েশন আর একটা হচ্ছে কি আন্ডারফ্লো সিচুয়েশন। এর পরের প্রসিডিউর, এখানে দুইটা প্রসিডিউরের কথা বলা হয়েছে, একটা হচ্ছে পুশ অপারেশন, একটা হচ্ছে পপ অপারেশন। তাহলে পুশ করলে কি হবে, টপের মান বাড়বে, টপ ইকুয়ালস টু টপ 1, তাহলে লাস্টের পজিশনে আমরা কি করব, ডাটা আইটেমটাকে আমরা কি করব, অ্যাড করে দেব। এখানে দেখো পুশ স্ট্যাক, স্ট্যাকটা হচ্ছে অ্যারে, টপ এবং ম্যাক্স স্ট্যাক, টপ হচ্ছে কি যে আমাদের টপ অফ দ্য স্ট্যাক, ম্যাক্স স্ট্যাক হচ্ছে ম্যাক্সিমাম কয়টা অ্যারেতে ইনসার্ট করা যাবে আর আইটেমটা যে ডাটাটা আমরা ইনসার্ট করতে চাই। এখানে বলা আছে কি স্ট্যাক অলরেডি ফিল্ড, কোশ্চেন দেওয়া আছে স্ট্যাক কি পরিপূর্ণ কিনা, অর্থাৎ এটা স্ট্যাকে কোনো জায়গা খালি আছে কিনা এটা চেক করা হবে প্রথমে। ইফ টপ ইকুয়ালস টু ম্যাক্স স্ট্যাক, প্রথমেই চেক করা হচ্ছে টপ ইকুয়ালস টু ম্যাক্স স্ট্যাক কিনা, ঠিক আছে? দেন ওভারফ্লো, ঠিক আছে? তখন কি মেসেজ লিখবে তোমরা, যদি এটা দিয়ে যদি তুমি প্রোগ্রাম করো তখন এটা কি লিখবা, যে
দেন এটা প্রিন্ট মেসেজ দেবে কি ওভারফ্লো, স্ট্যাক ইজ ওভারফ্লো, তাই না? টপ ইকুয়ালস টু ম্যাক্স স্ট্যাক, তার মানে তুমি ডাটা ইনসার্ট করতে পারবে না। আর যদি এটা ফলস হয়, টপ যদি ম্যাক্স স্ট্যাক না হয়, তখন কি করবে? সেট ইকুয়ালস টু টপ ইকুয়ালস টপ প্লাস 1, টপের মান 1 বাড়াবে, ইনক্রিজ টপ বাই 1, ঠিক আছে? টপের মান 1 বাড়বে তখন যদি প্রথম কন্ডিশন যেটা ইফ এর ফলস হলো, যদি ফলস হয় তখন তো কি করবে? যে টপের মান 1 বাড়াবে, টপের মান 1 বাড়িয়ে স্ট্যাক টপ ওই পজিশনে। মনে করো এখানে তিনটা ডাটা আছে, তাহলে এইটার এক্সাম্পলটা যদি আমরা দেখি, টপ ইকুয়ালস টু কত? এখানে ইফ টপ ইকুয়ালস টু ম্যাক্স স্ট্যাক, নো ফলস, তাই না? ফলস, তাহলে টপের মান কত পাবে? 3। প্রথমে কি টপের মান 3 পাইলো, তাহলে কি টপের মান 1 বাড়বে, টপ ইকুয়ালস টু টপ প্লাস 1, কত হলো? 4। স্ট্যাক টপ, ঠিক আছে? স্ট্যাক টপ মানে স্ট্যাক 4, স্ট্যাক 4 ইকুয়ালস টু কত হবে? নতুন ডাটা আইটেমটা তুমি ইনসার্ট করো, নতুন ডাটা আইটেমটা কত? মনে করো এই যে এখানে কত www ট্রিপল ডাব্লিউ রাখা হলো, ঠিক আছে? বুঝতে পেরেছো? ইনসার্ট আইটেম ইন নিউ টপ পজিশন, অর্থাৎ নতুন পজিশন, নতুন পজিশন কত হলো? 4। এখানে আমরা আইটেমটা ইনসার্ট করব। এটা হচ্ছে কি এই অ্যালগরিদমটা কি পুশ অপারেশন। পপ অপারেশনটা দেখো স্ট্যাকে, স্ট্যাক টপ এন্ড আইটেম, দেখো স্ট্যাক হ্যাজ অ্যান আইটেম টু বি রিমুভড, স্ট্যাক হ্যাজ অ্যান আইটেম। এখন প্রথমে কি করবে? চেক করবে যে স্ট্যাকে কোনো আইটেম আছে কিনা, অন্তত একটা আইটেম আছে কিনা যে আইটেমটাকে আমি রিমুভ করতে চাই, ঠিক আছে? at first you will check the value of top, if top equals to 0 then print overflow underflow, যদি প্রথমে টপের মান যদি 0 পাও তখন কি আন্ডারফ্লো হবে, ঠিক আছে? এন্ড রিটার্ন, অর্থাৎ প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে যদি টপের মান 0 পাও। এরপর কি করা হলো? সেট আইটেম ইকুয়ালস টু কত? আর যদি এটা ফলস হয় তখন কি করবে? আইটেমটা কি করব? স্ট্যাক টপ, অর্থাৎ মনে করো একটা ডাটা আছে স্ট্যাক টপ স্ট্যাক 1, অর্থাৎ স্ট্যাক 1 এর যে আইটেমটা বা 3 এর আইটেমটা 3 নাম্বার পজিশনে এটা স্ট্যাক 3, স্ট্যাক 3 কত? স্ট্যাক 3 কত? ট্রিপল জেড, তাই না? স্ট্যাক 3 এর মান কত? ট্রিপল জেড, স্ট্যাক 3 ট্রিপল জেড, তার মানে আইটেমের মান কত হলো? ট্রিপল জেড, ঠিক আছে? আইটেমের মান কত হলো? ট্রিপল জেড, অর্থাৎ এই অ্যারেতে উপরের যে ডাটাটা সেই ডাটাটাকে প্রথমে আইটেমে রেখে নিলাম, কপি করে রাখলাম। এখন কি করলাম? সেট টপ ইকুয়ালস টু টপ মাইনাস 1, এখন টপের মানে কমিয়ে দিলাম, তাহলে টপ কাকে নির্দেশ করবে? ট্রিপল ওয়াই কে নির্দেশ করবে। আসলে এখানে পপ করা মানে কি? যে এই টপের মানটা আসলে কমানো, ঠিক আছে? অর্থাৎ এই যে জেটের অ্যাড্রেসটা কি, এই অ্যাড্রেসটা তুমি এখন জানলা না, এটা হচ্ছে আসল কথা। ও কিন্তু মেমোরিতে আছে, তাই না? মুছে ফেলা মানে কি? মেমোরিতে আছে, তুমি শুধু কি করলা? যে প্রসিডিউর সিস্টেম থেকে তোমার টপের মানটাকে তুমি কমাই দিলা, এই হচ্ছে কাহিনী, আর কিছু না। এখন দেখো, এখন টপের মান কি 1 কমলো, ঠিক আছে? তাহলে টপ কাকে নির্দেশ করবে? এই ট্রিপল ওয়াই কে। তার মানে কি এটাকে নির্দেশ করা মানে কি? টপ অফ দ্য স্ট্যাক কে তখন ওয়াই, ট্রিপল ওয়াই, ঠিক আছে? একে আর খুঁজে পাওয়া যাবে না, তার মানে এটাই বোঝাচ্ছে কি যে ডিলিট হয়ে গেল। আসলে কিন্তু ডিলিট হচ্ছে না। এখন দেখো যে এই যে এক্সাম্পলটা দিল, যে প্রথমটা কি বলছে? যে আমরা পুশ অপারেশন, তাহলে এই এক্সাম্পলটা দেখো কি আছে, এই যে নিচে দেখা যাচ্ছে সিন্স টপ ইকুয়ালস টু 3, প্রথমে এখানে টপের মান কত আছে? 3, ঠিক আছে? কন্ট্রোল ইজ ট্রান্সফার টু স্টেপ 2, অর্থাৎ 2 নম্বর, এখানে 2 নম্বর স্টেপে যাও। 2 নম্বর স্টেপে কি হবে? স্ট্যাক টপ। 2 নম্বর স্টেপে কি আছে? টপ ইকুয়ালস টু টপ প্লাস 1, আচ্ছা টপের মান বাড়লো 1, টপ ইকুয়ালস টু টপ প্লাস 1, তাহলে 3 প্লাস 1 4 হলো। তারপর কি 4 নম্বর স্টেপে কি হবে? পরের স্টেপে স্ট্যাক টপ, আচ্ছা 3 নম্বর লাইনে স্ট্যাক টপ মানে স্ট্যাক 4, স্ট্যাক 4 এ কত? তাহলে স্ট্যাক 4 এ আমরা কত? ট্রিপল ডাব্লিউ ইনসার্ট করলাম, ঠিক আছে? এটা হচ্ছে পুশ অপারেশন। দেখো এই যে এক্সাম্পলটা, বি এক্সাম্পলটা দিয়েছে কি পপ অপারেশন। পপ অপারেশনে কি প্রথমে কি? সিন্স টপ ইকুয়ালস টু 3, টপের মান কত আছে? 3, ঠিক আছে? কন্ট্রোল ইজ ট্রান্সফার টু স্টেপ 2, 2 নম্বর স্টেপে। তাহলে কি 2 নম্বর স্টেপে কি আছে? যে আইটেম ইকুয়ালস টু কত? আইটেমটা প্রথমে কপি করে নেওয়া হলো, লাস্টে কি ছিল? দেখো লাস্টে কি ছিল? জেড জেড, এই যে লাস্টে ছিল কি? ট্রিপল জেড ছিল, লাস্টে আছে কি? ট্রিপল জেড, ঠিক আছে? ট্রিপল জেড, বুঝতে পেরেছো লাস্টে? তাহলে টপের মান কত? 3, তার মানে আইটেম কি করলো? কপি করা হলো জেড জেড, টপের মান এখন কি? 3 মাইনাস 1, এক কমাই দেওয়া হলো, রিটার্ন, তখন রিটার্ন করবে। তাহলে সেন্স দেখ স্ট্যাক টপ, তাহলে স্ট্যাক টপ টপের মান কত এখন? 2, তাহলে স্ট্যাক 2 তে কত আছে? ট্রিপল ওয়াই ইজ নাও দ্য টপ এলিমেন্টস ইন দ্য স্ট্যাক, ঠিক আছে? স্ট্যাকে টপ এলিমেন্ট এটা। মিনিমাইজ ওভারফ্লো এটা তোমরা একটু দেখবে। তারপর এরিথমেটিক এক্সপ্রেশন, পলিশ নোটেশনটা আজকে আমরা দেখব না, আজকে আমরা দেখব কুইক সর্টটা দেখব, একটা এক্সাম্পল দেখব। কুইক সর্ট অ্যালগরিদম, দেখো
কুইক সর্ট অ্যালগরিদম কি? আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো। অ্যাসেন্ডিং অর্ডারে কি ছোট থেকে বড় আকারে আমরা সাজাবো, ঠিক আছে? ছোট থেকে বড় আকারে সাজাবো ডাটাগুলোকে। ছোট থেকে যদি বড় আকারে সাজাতে চাই, এর লজিকটা হচ্ছে কি যে প্রথম যে ডাটাটা থাকবে 44, প্রথম ডাটার পজিশনটা আমাদের বের করতে হবে ছোট থেকে বড়। তাহলে প্রথম ডাটার পজিশনটা বের করব, ঠিক আছে? যে প্রথম সর্টে পজিশন মানে কি, সর্ট করার পরে এই 44 এর অবস্থানটা কোথায় হবে, সর্টেড করার পরে 44 এর অবস্থান কত হবে, ওর সঠিক অবস্থান যদি আমরা পাই 44 এর, তাহলে কথাগুলো কিন্তু খেয়াল রেখো। 44 এর বামের ডাটাগুলো হবে সব ছোট ডাটা, যেহেতু আমরা সাজাচ্ছি ছোট। 44 এর বামে হবে সব ছোট ডাটা আর ডানে হবে সব বড় ডাটা। এই কথাটা ক্লিয়ার কিনা? অর্থাৎ 44 এর সঠিক অবস্থান যদি আমরা পেয়ে যাই, প্রথম ধাপের কাজ হবে আমাদের যে 44 এর অবস্থান বের করা। 44 এর অবস্থান যদি সঠিক অবস্থান যদি পাই, তাহলে এর বামের ডাটাগুলো হবে সব ছোট ডাটা আর ডানের ডাটাগুলো হবে সব বড় ডাটা। একটু ক্লিয়ার কিনা? যদি সঠিক অবস্থানে পাই, বামের ডাটাগুলো সব ছোট কিন্তু ওইগুলো সর্টেড থাকবে না, এলোমেলো অবস্থায় থাকবে, ঠিক আছে? আর ডানের ডাটাগুলো বড় থাকবে কিন্তু এলোমেলো অবস্থায় থাকবে। দ্যাট মিন্স 44 এর অবস্থান পেলাম। 44 এর অবস্থান যদি পাই, তাহলে ও দুইটা ভাগ হয়ে গেল, একটা বামের একটা লিস্ট সাবলিস্ট, ডান দিকের একটা সাবলিস্ট। এরপর কি করব, বাম দিকের সাবলিস্ট নিয়ে কাজ করব। বাম দিকের সাবলিস্ট অর্থাৎ ফার্স্ট সাবলিস্ট, এই যে দেখো 44 এর অবস্থান, এই যে কিভাবে করছে এটা আমি পরে বলছি। 44, এই যে 44 এর অবস্থান পেয়ে গেছি। দেখো 44 এর বামের ডাটাগুলো সব ছোট আছে, দেখো 22, 33, 11, 40। আর ডানের ডাটাগুলো সব বড় আছে কিন্তু এলোমেলো অবস্থায় আছে, ডানের গুলো কিন্তু বড় বড় কিন্তু এলোমেলো। 90, 77, 60, 90 সব কি 44 এর বড়। এটা একটা সাবলিস্ট, এটা একটা ডাইনের সেকেন্ড সাবলিস্ট, ফার্স্ট সাবলিস্ট এন্ড সেকেন্ড সাবলিস্ট। নাও ইউ টেক দ্য ফার্স্ট সাবলিস্ট এন্ড ইউ উইল হ্যাভ টু ফাইন্ড দ্য পজিশন অফ 22, ঠিক আছে? 22 এর অবস্থান তোমাকে বের করতে হবে। তাহলে ইউ টেক দ্য ফার্স্ট সাবলিস্ট এন্ড সার্কেল 22। একইভাবে 22 কে তোমার অবস্থান বের করব যে এই কয়টা ডাটার মধ্যে 22 কোন পজিশনে থাকবে। 11 এর পরে থাকবে 11, তারপর হবে 22, তাই না? তাহলে 22 এর অবস্থান হলো দ্বিতীয় অবস্থানে থাকবে। তাহলে 22 এর বামে থাকবে 11, ডানে থাকবে কি 33 এবং 40। এইভাবে প্রত্যেকটা সাবলিস্ট থেকে এর প্রথম ডাটার অবস্থান আমাদের বের করতে হবে, ঠিক আছে? এখন দেখো কিভাবে বের করবে। যেহেতু ছোট থেকে আমরা বড় সাজাবো, তাহলে 44 এর ডানে কি কোনো ছোট ডাটা থাকতে পারবে? No, কথাটা sir. খেয়াল করো। 44 এর ডানে কি কোনো ছোট ডাটা থাকতে পারবে? না স্যার। না, ডানের ডাটাগুলো হবে কি বড়। তাহলে ডানে খুঁজবো, একটা টেকনিক মনে রাখবা বা লিখে রাখো। খাতা কলম কি নিছো তোমরা কেউ? খাতা কলম আছে? জি স্যার। আচ্ছা, খাতা জি, কলম স্যার। লেখো। আগে লেখো ছোট থেকে বড়, এই শব্দটা লেখো। ছোট থেকে বড় সাজাবো, ঠিক আছে? ছোট থেকে বড়। যারা খাতা আনোনি সবসময় খাতা নিয়ে বসবে ক্লাসে। ছোট থেকে বড়, ঠিক আছে? তাহলে প্রথম শব্দটা কিভাবে মনে রাখার একটা সহজ টেকনিক আছে। প্রথম শব্দটা কি আছে? ছোট, ঠিক আছে? তাহলে ডানে খুঁজ লেখো, 1 নম্বর পয়েন্ট দিয়ে লেখো, ডানে খুঁজবো ছোট ডাটা, ডানে খুঁজবো ছোট ডাটা। লিখছো? জি স্যার। 2 নম্বর পয়েন্ট লেখো, বামে খুঁজবো বড় ডাটা, অর্থাৎ যে ডাটার অবস্থান বের করতে চাও সেই ডাটার। তাহলে কি ছোট থেকে আমরা বড় যখন সাজাতে চাই, তাহলে ডানে প্রথম লজিকটা খেয়াল রাখবে যে ডানে খুঁজবো ছোট ডাটা যখন ছোট থেকে বড়। তাহলে প্রথম শব্দটা কি আছে? ছোট। তাহলে ডানে খুঁজবো ছোট ডাটা, ঠিক আছে? কার চেয়ে ছোট খুঁজবো? যে ডাটার প্রথম ডাটার অবস্থান, যে ডাটাটা তুমি অবস্থান বের করতে চাও সেই ডাটার চেয়ে ছোট ডাটা খুঁজবে ডানে, ঠিক আছে? এখন ডানে যদি কোনো ছোট ডাটা পাও 44 এর চেয়ে, ওইটার সাথে ইন্টারচেঞ্জ করবে। ইন্টারচেঞ্জ করে ওই দুটাকে আবার সার্কেল দেবে, ঠিক আছে? ইন্টারচেঞ্জ করার পর কি করবে? প্রথমে দেখো 44 কে গোল দেবা এবং লাস্টের ডাটাকে গোল দেবে, এই হচ্ছে নিয়ম, ঠিক আছে? এরপর কি যদি কোনো ছোট ডাটা পাই, দেখো 44 এর ডানে ছোট কি 66 বড়, 88 বড়, 22 ছোট। তাহলে 22 বামে আসবে, 44 এর অবস্থানে আসবে, আর 44 আসবে কোথায়? 22 এর অবস্থানে, 22 এর অবস্থানে। এবং যে দুইটা ইন্টারচেঞ্জ করবে সেই দুটাকে আবার গোল দেবে।
তাহলে 22 এবং 44 কে গোল দেবে। 44 এবার কোথায় আছে? ডানে। সবসময় দেখবা কি 44 কোথায় আছে? 44 যেদিকে থাকবে তার বিপরীত দিক থেকে তুমি খোঁজা শুরু করবা, ঠিক আছে? 44 যেদিকে থাকবে তার বিপরীত দিক থেকে খোঁজা শুরু করবে। তাহলে 44 খুঁজবে কি বাম দিক থেকে। এখন 22 এর সাথে তো কম্পেয়ার করা হয়ে গেছে, 22 এর সাথে কম্পেয়ার করার প্রয়োজন নাই। কোনটা থেকে কম্পেয়ার করব? কোন ভ্যালু থেকে? 33 থেকে তুমি কম্পেয়ার করবে। কি কম্পেয়ার করবে? বামে খুঁজবো কি? এই 44 এর চাইতে বড় ডাটা খুঁজবো, তাহলে 33 ছোট, তারপর এখানে কত? 11 ছোট, 55 বড়, তাহলে 55 এর সাথে ইন্টারচেঞ্জ হবে। তাহলে দেখো 55 আসছে এখানে 44 এর জায়গায়, আর 44 আসছে কি 55 এর জায়গায়, এবং ইন্টারচেঞ্জ করার পর ওই দুটোকে আবার গোল দেবে, বৃত্তাকার করবে, ঠিক আছে? সার্কেল দেবে। বুঝতে পেরেছো? তাহলে 44 কি বামে আসলো। এখন ডানে খুঁজো, আবার 44 এর ডানে খুঁজো কি? ডানে খুঁজবে কি? 44 এর ডানে কি খুঁজবো? ছোট ডাটা। তাহলে 99 বড়, 60 বড়, 40 বড়। 40 কি বড় না ছোট? তাহলে 40 এর সাথে ইন্টারচেঞ্জ হলো। 40 আসলো এখানে, দেখো 44 আসলো এখানে। এখন 44 আবার বামে খুঁজবো, বাম দিক থেকে খোঁজা শুরু করো 77 থেকে। তাহলে 77 বড়, তাহলে 77 এখানে আসবে, 77 প্রথমটাই বড়, ঠিক আছে? আর 44 এখানে আসলো 77 এর পজিশনে। এখন ডানে আবার খোঁজো ছোট, 90 কি বড় 44 এর, তাহলে ছোট ডাটা নেই, তাহলে 44 এর অবস্থান পেয়ে গেছি আমরা। সর্ট করার পরে 44 1 2 3 4 পঞ্চম পজিশনে থাকবে। তাহলে 44 এর অবস্থান পেয়ে গেলাম, তাহলে বামে একটা সাবলিস্ট হলো আর ডানে একটা সাবলিস্ট হলো। এই সাবলিস্টটা নিয়ে তুমি আবার একইভাবে একই প্রক্রিয়া চালাতে হবে, ঠিক আছে? একই আমরা অপারেশন করব। বুঝতে পেরেছো? এইভাবে চলতে থাকবে। এখন দেখি আমরা, দেখো আরো ক্লিয়ার হওয়ার জন্য দেখো, কুইক সর্ট অ্যালগরিদম। অ্যারের ছোট থেকে বড় সাজাবো, সাজাবো কি ছোট থেকে আমরা বড়। দেখো অ্যারের প্রথম উপাদানকে তার নির্দিষ্ট স্থানে রাখতে হবে, অর্থাৎ প্রথম যে ডাটাটা নির্দিষ্ট স্থানে রাখার জন্য অ্যারের প্রথম উপাদানকে অ্যারের শেষ উপাদান থেকে শুরু করে একটার পর একটা তুলনা করতে হবে, অর্থাৎ ডান দিক থেকে বামে তুলনা করতে থাকবো। যদি ডান দিকের কোনো একটি উপাদান প্রথম উপাদানের চেয়ে ছোট পাওয়া যায়, তাই না? ডানে আমরা যখন ছোট থেকে বড় সাজাবো সেই ক্ষেত্রে কিন্তু, বুঝতে পেরেছো? যদি ডান দিকের কোনো একটা উপাদান প্রথম উপাদানের চেয়ে ছোট পাওয়া যায়, তবে তাদের মধ্যে আমরা স্থান পরিবর্তন করব। তারপর এবং স্থান পরিবর্তন করে কি করবা? গোল দেবা কিন্তু। তারপর প্রথম উপাদানের নতুন স্থান, তাহলে নতুন অবস্থান হলো, নতুন স্থান থেকে বাম দিকের উপাদানের থেকে তুলনা করতে, বাম দিক থেকে আবার তুলনা করব। এখন বামে কি খুঁজবো? ওই প্রথম ওই ডাটাটার নতুন অবস্থান থেকে বামে খুঁজবো কি বড় ডাটা, ঠিক আছে? যদি বাম দিকের কোন উপাদান বড় পাওয়া যায় তবে তাদের মধ্যে আবার স্থান পরিবর্তন করব। এভাবে প্রক্রিয়াটি চলতে থাকবে যতক্ষণ নির্ধারিত প্রথম উপাদানের ডান দিকে কোনো ছোট উপাদান না থাকে, অর্থাৎ প্রথম ডাটার অবস্থান বের করতেছি, এর ডান দিকে যেন কোনো ছোট উপাদান না থাকে এবং বাম দিকে কোনো বড় উপাদান না থাকে। এই প্রক্রিয়ার পর প্রথম উপাদান তার নির্দিষ্ট অবস্থানে বসে যাবে। প্রথম উপাদান তার নির্দিষ্ট স্থানে বসার ফলে তার বাম দিকে একটা সাবলিস্ট হবে এবং ডান দিকে আরেকটা সাবলিস্ট তৈরি হবে। এই নতুন দুই সাবলিস্টের মধ্যে ধাপ 1 থেকে শুরু করে আবার ধাপ 7 পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকবে, ঠিক আছে? যতক্ষণ না সাবলিস্টে একটি ডাটা, যদি সাবলিস্টে যদি একটি ডাটা থাকে তাহলে ওর পজিশন ওইটাই থাকবে। যতক্ষণ না একটি ডাটা থাকবে ততক্ষণ আমাদের এই প্রক্রিয়া চলবে, ঠিক আছে? সবশেষে সবগুলো সাবলিস্টের মান পর্যায়ক্রমে সাজিয়ে নিয়ে ডাটাগুলোকে সাজানোর কাজ সমাপ্ত করতে হবে। দেখো এই এক্সাম্পলটা দেখো, 45 72 12 এই ডাটাগুলোকে কুইকসর্ট পদ্ধতিতে আমরা ছোট থেকে বড় আকারে সাজাবো। বিশেষ দ্রষ্টব্য ছোট থেকে বড় ঊর্ধ্বক্রমে। তাহলে প্রথম শব্দটা কি? ছোট। তাহলে দেখো 1-3টা পয়েন্ট দেয়া আছে, তাহলে প্রথম পয়েন্টটা কি? প্রথম ডাটার অবস্থান বের করতে হবে, ঠিক আছে? ডাটা খুঁজবো ছোট ডাটা, ঠিক আছে? ডাটা খুঁজবো ছোট ডাটা প্রথম ডাটার সাথে, অর্থাৎ ডাটা খুঁজবো কি আমরা ছোট ডাটা, অর্থাৎ প্রথম যে ডাটাটা আছে ওইটার সাথে ছোট ডাটা খুঁজবো। কোন দিক থেকে খুঁজবো? ডান দিক থেকে বামে। আর আচ্ছা ডাটা খুঁজবো না, ডানে খুঁজবো। ডানে খুঁজবো কি? ছোট ডাটা। প্রথম শব্দটা কি আছে? ছোট, তাহলে ডানে খুঁজবো কি? ছোট ডাটা। কার চেয়ে? প্রথম ডাটার সাথে, প্রথম ডাটার চেয়ে। আর যখন এটা ইন্টারচেঞ্জ হবে তাহলে বামে খুঁজবো কি? বড় ডাটা। বামে যদি বড় ডাটা পাই তার সাথে ইন্টারচেঞ্জ করবো। তাহলে দেখো প্রথম কাজ হচ্ছে কি 45 কে গোল দেবো এবং লাস্টের ডাটাকে গোল দেবা। খেয়াল করো কথাগুলো, 45 কে গোল দেবে এবং 20 কে গোল দেবে, ঠিক আছে? এগুলো কিন্তু নেই, কল্পনা করো। তাহলে দেখো এদিকে অ্যারো চিহ্ন দিলাম, মানে এদিক থেকে খোঁজা শুরু করছি। তাহলে 20 ছোট, 45 এর সাথে 20 আসলো 45 এর পজিশনে, 45 নেবা 20, প্রথমে ইন্টারচেঞ্জ করে নেবা, ইন্টারচেঞ্জ করে গোল দিয়ে নেবা, ঠিক আছে?
প্রথমে ইন্টারচেঞ্জ করে গোল দিয়ে নেবে। আচ্ছা দাঁড়াও, আমি তোমাদের একটা এক্সাম্পলটা দেখাই দিই। মনে করো কত ছিল 45, তারপর মনে করো 22, 41, 20, 70। এখন কি প্রথম ডাটাকে আমাদের এটা সার্কেল, এটা তো সার্কেল দেওয়া যায়, এটা কি সার্কেল দেওয়া যাবে? নেক্সট এখানে তো মার্ক করব কিভাবে? 45 কে গোল দেবা এবং 70 কে গোল দিতে হবে, ঠিক আছে? এই দুটাকে গোল দেব, 45 এবং 70। ডানে খুঁজবো কি ছোট ডাটা, তাহলে কি ছোট কে আছে? এদিকে আরো চিহ্ন দেব, 20 ছোট, তাহলে 20 আসবে কোথায়? 45 এর পজিশন এখানে আসবে, 20 আসবে এখানে। আর এখানে তুমি লিখে নেবে আগে আগে এই কাজটা করে নেবে, 45 আসবে 20 এর জায়গায়, ডানে খুঁজবো ছোট যেহেতু। এরপরে এই দুটো ইন্টারচেঞ্জ করে, শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে এটাই জি নাদিরা? স্যার। আচ্ছা, তাহলে কি করলাম, ওই দুটো ইন্টারচেঞ্জ করে ওই দুটাকে গোল দিয়ে নেবা, ঠিক আছে? তারপর বাকি ডাটাগুলো লিখবা, 22, তারপর 41, 45 তো এখানে তাই না, 45, তারপর 70। এই কাজটা করবে। তাহলে এখানে এখন 45 কে গোল থাকবে আর 20 কে গোল থাকবে, ঠিক আছে? 45 বামে খুঁজবো কি, 45 এর বামে খুঁজবো কি? বড় ডাটা। 45 এর বামে কি বড় ডাটা আছে? 20 এর সাথে কম্পেয়ার, এখন 22 থেকে কম্পেয়ার শুরু করবে, এখান থেকে এই দুটো কম্পেয়ার করবে, 22 45 এর ছোট, 41 45 এর বড়, তাই 45 এর বড় ডাটা নেই। তাহলে 45 এর অবস্থান পেয়ে গেলে তাহলে কি করবা, আবার লিখতে হবে, আবার লিখে 45 লিখে 45 কে মার্ক করে দেবা, গোল দেবা এবং বাকি ডাটাগুলো লিখবা, 20, 22, 41, 45 থাকবে এটা, আর পরে 70। এই 45 কে মার্ক করা থাকবে, এবং তাহলে এটা হলো বাম দিকের গুলো হলো প্রথম সাবলিস্ট আর ডান দিকে হলো সেকেন্ড সাবলিস্ট। তাহলে এই সাবলিস্ট থেকে আবার কি 20 এর অবস্থান বের করবে, একই প্রক্রিয়া চলবে। অর্থাৎ এখানে আবার কি নিতে হবে আমাদের সাবলিস্টটা, 20, 22, 41। এখন আমরা 20 এর অবস্থান বের করব, তো 20 কম্পেয়ার করব ডান দিক থেকে। তো ডানে কি খুঁজবো, 20 এর চেয়ে ছোট ডাটা আছে কিনা? আছে? নাই। 20 এর চেয়ে ছোট ডাটা আছে? না। 41 বড়, 22 বড়, তাহলে 20 এর চেয়ে ছোট ডাটা নেই। তাহলে 20 এর অবস্থান এখানেই থাকবে, 22, 41। তাহলে বামের 20 এর এটা ফার্স্ট সাবলিস্ট আছে এমটি, সেকেন্ড সাবলিস্ট এটা 22 এবং 41। তাহলে সেকেন্ড সাবলিস্ট আবার নাও 22, এই সাবলিস্ট আবার নাও 22 এবং 41 নেবে, ঠিক আছে? এখন কি 22 এর অবস্থান বের করবে, তাহলে 22 কে গোল দেবা এবং 41 কে গোল দেবা। তাই এদিকে ডান 41 থেকে খোঁজা শুরু করব, 22 এর ছোট আছে, 41 কি বড়, তাহলে 22 এর অবস্থান আমরা পেয়ে গেলাম, 22 এখানেই থাকবে, 41 যেহেতু 41 কি একটা ডাটা, এর মধ্যে আর করার দরকার নেই। এরপর লাস্টে 22, 41, ঠিক আছে? তারপর 22 এর অবস্থান হয়ে গেল, 22 এর বামে কি ছিল 20, তারপর 45 এর অবস্থান, এবার 45 এর ডানে কি 70, এভাবে আমরা ডাটাগুলো সাজিয়ে লিখব। বুঝতে পেরেছো? এখন দেখো কুইকশটটা বুঝছো কিনা দেখো। আচ্ছা, এই অ্যালগরিদম এটাই আসি আবার। তাহলে 45 কি ডানে কি 20 ছোট, তাই 20 এর সাথে ইন্টারচেঞ্জ করলাম, 20 এবং 45 এই দুটোকে গোল দেওয়া হলো। এখন 45 অ্যারো চিহ্ন, অ্যারোটা কোথায় দেওয়া আছে দেখো, 20 এর উপরে দেই নাই কিন্তু, 45 কোথায় দেওয়া আছে, 72 এর উপর। তার মানে কি 45 খুঁজবো কোথা থেকে শুরু করবো, 72 থেকে খোঁজা শুরু করবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে অ্যারো চিহ্ন দিলাম, এখানে অ্যারো চিহ্ন মানে এখান থেকে খুঁজবে। 45 এর বামে খুঁজবো কি, তাইলে আমরা যে বামে আমাদের 45 এর বামে খুঁজবো কি বড় ডাটা, কারণ আমাদের ছোট থেকে বড় সাজাবো, তাহলে বামে কোনো ছোট ডাটা থাকতে পারবে না 45 এর, তাহলে 72 বড়, তাহলে 72 এর সাথে ইন্টারচেঞ্জ হলো, তাহলে 72 কে গোল দিলাম, 45 কে আবার গোল দিলাম, ইন্টারচেঞ্জ করার সাথে সাথে গোল দেবে। এখন আবার 19 থেকে খোঁজা শুরু করব, ডানে খুঁজবো 45 এর ছোট ডাটা, 19 ছোট, তাহলে 19 এর সাথে ইন্টারচেঞ্জ হলো 45, এই দুটোকে আবার বৃত্তাকার করলে। এখন 45 এর বামে এখানে এখান থেকে অ্যারো মানে 12 থেকে খুঁজবে, তাহলে বামে খুঁজবো কি বড় ডাটা, 12 ছোট, 14 ছোট, 37 ছোট, তার মানে বড় ডাটা নেই 45 এর, তাহলে 45 এর অবস্থান আমরা পেয়ে গেলাম। তাহলে প্রথম সাবলিস্ট এটা আর দ্বিতীয় সাবলিস্ট এটা। এখন প্রথম সাবলিস্ট নিয়ে 20, 19, 12, 14, 37 এই সাবলিস্টটা নেওয়া হলো, 20 কে গোল দেওয়া হলো 37 কে, এবং 20 এর অবস্থান পেলাম একইভাবে।
20-এর অবস্থান পাইলে দেখো এটা প্রথম সাবলিস্ট 14, 19, 12, তাহলে 20-এর বামে বামে সবগুলো ছোট আছে প্রথম সাবলিস্টে, ডানে কি 37 বড়, ঠিক আছে। তারপর কি আবার 14, 19, 12 নেওয়া হলো, 14-এর অবস্থান বের করলো, 14-এর অবস্থানে বামে কি হলো 12 আর ডানে হবে 19, তাহলে যদি সাবলিস্টে যদি একটা ডাটা থাকে ওটা তো করার দরকার নেই, লাস্টে সর্টেড ডাটাগুলো আমরা লিখে নেব, ঠিক আছে। এই হচ্ছে কি কুইক সর্ট অ্যালগরিদম, বুঝতে পেরেছো? এখন তোমরা বইয়ের যে অ্যালগরিদমটা আছে এটা দেখবে, ক্লিয়ার? বইয়ের অ্যালগরিদমটা তোমরা নিজেরা দেখবে, আশা করি বুঝতে পারবে যদি এটা বুঝে থাকো। এটা দেখবে এই প্রসিডিউর 6.1, এটা হচ্ছে প্রসিডিউর, ঠিক আছে। এটা হচ্ছে কি যে 3 জন দাওনি তাড়াতাড়ি লেখো, এতক্ষণ তো লাগে না। 21 জন, সামিয়া রোল 112, জন হয়েছে। আর 2 জন, হারিয়াব যাই লেখনি তাড়াতাড়ি দাও, অ্যাটেন্ডেন্স দাও। স্যার আমি আর 2 জন বাকি। স্যার রোল 123 হ্যাঁ 123 আর 2 জন দেওয়া হয়নি, এই লেখা চ্যাট অপশনে গিয়ে লেখো। আচ্ছা জান্নাতুল রুম্মান 55, 22 জন হয়েছে। আর 2 জন বাকি, আরো 2 জন বাকি, 22 হয়েছে না, 1 জন বাকি, কারণ 24তম তো আমি নাকি, আর 1 জন বাকি। কে বাকি তাড়াতাড়ি লেখো, চ্যাট অপশনে গিয়ে নাম রোল নং লেখো। এটা অ্যাটেন্ডেন্স ফোল্ডার আকারে থাকবে, ডেট আকারে, বুঝতে পেরেছো? সুতরাং এখন ফাঁকি দেওয়ার কোনো অপশন নেই। তেইশ, মৌ বিশ্বাস, এত দেরি কেন মৌ অ্যাটেন্ডেন্স দিতে? স্যার আমি খাচ্ছিলাম। খাচ্ছিলা? শোনো, ক্লাসের সময় মনোযোগ সহকারে তুমি খাতা এবং কলম নিয়ে বসবে, খাবা, এই কাজ করবা, সে তাহলে কিন্তু বুঝতে পারবে না, বুঝতে পেরেছো? ও জি স্যার। ঠিক আছে, সবাই খাতা কলম নিয়ে একেবারে সিনসিয়ারলি ক্লাস করবে নেক্সট ক্লাস থেকে। এবং তোমাদেরকে বই কিনতে বলেছিলাম, বই কেননি, কেউ বই দেখাওনি। স্যার কিনেছি। কে কিনছো, কে বলো? স্যার আমি। আচ্ছা গুড, ঠিক আছে। আর সবাই বই কিনবা, নেক্সট ক্লাসে আমি সবার বই দেখতেছি, তাই না? কিন্তু অ্যাটেন্ডেন্স দেবো না। একটু আগে কি বললাম যে জি, স্যার। টিচারদের প্রতি, গুরুজনদের কথার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে, এটা তোমার মঙ্গলের জন্যই, ঠিক আছে। জি স্যার। তাহলে আজকে এই পর্যন্তই থাক, তোমরা সবাই ভালো থাকবে এবং পড়াশোনা শুরু করো, বই কিনে পড়াশোনা করো ভালো করে, ঠিক আছে। সকলকে ধন্যবাদ দিয়ে এখানে শেষ করছি।